এই একটা রেখা, দেখো দুটো রেখা পরস্পর পরস্পরকে এই তাই তো, ওই বিন্দুটাকে আমরা বলবো সমবিন্দু। বলবো সমবিন্দু। নাম দিচ্ছি ধরো এক্স ওয়াই জেড। একটা ওই সাধারণ নির্বাচনে পরীক্ষায় প্রশ্ন হিসাবে থাকে যে প্রমাণ করো ত্রিভুজের লম্ব সাপেক্ষ প্রমাণ করতে হয়। মানে প্রমাণ কি করে করবো যে এই রেখাটা এর উপরেই লম্ব আছে। আজকে আমাদের যে চ্যাপ্টারটা আছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো সমবিন্দু মানেটা কি? সমবিন্দু মানে হলো ধরে নাও এই একটা রেখা, এই একটা রেখা, দেখো দুটো রেখা পরস্পর পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, তাই তো। তো এই বিন্দুটার নাম দিচ্ছি ধরো পি। এই পি বিন্দুটা দেখো এই রেখার উপরে তো আছে, যদি আমি নাম দিই এই রেখাটা এবি, এই এবি রেখার উপরেতে পি বিন্দুটা আছে বা মধ্যে, এটা ধরো সিডি, এই সিডির উপরেতেও কিন্তু পিটা আছে। পিটা একটা কমন বিন্দু, দুটোতেই আছে। এই বিন্দুটাকে আমরা ছেদ বিন্দু বলছি। এবারে দুইয়ের বেশি যদি আরেকটা রেখা, মানে ধরে নাও এই একটা রেখা এখান থেকে গেছে, নাম দিচ্ছি ধরো ইএফ। দেখো এই ইএফ এর উপরেতে কিন্তু পি বিন্দুটা আছে, ইএফ এর উপরেতেও পি বিন্দুটি আছে, তাই তো। দেখতে পাচ্ছি দুইয়ের অধিক রেখাংশ একটা বিন্দু দিয়েই গেছে, বা একটা বিন্দু দুটো বেশি, মানে এখানে আমি তিনটে এঁকেছি, তিনটে সরলরেখার উপরেতে আছে। যখন একটা বিন্দু দুইয়ের অধিক কোনো সরলরেখার উপরেতে থাকে, একটা বিন্দুই অতগুলো রেখার উপরেতে আছে, তখন ওই বিন্দুটাকে আমরা বলবো সমবিন্দু। কি বলবো? সমবিন্দু। ঠিক আছে, বুঝতেই পারছো? একটাই বিন্দু যেটা একাধিক সরলরেখার উপরেতে আছে, এইরকম। বা আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি, যখন অনেকগুলি রেখা একটা বিন্দু দিয়েই যাবে, সাধারণ ক্ষেত্রে দুইয়ের অধিক রেখা যখন একটা বিন্দু দিয়েই যাবে, তখন ওই বিন্দুটাকে আমরা বলবো সমবিন্দু। আমরা এই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আজকে সলভ করার চেষ্টা করব। চ্যাপ্টার 17 যে প্রথমে যেটা আছে সেটা তো বলার আগে তোমাদের কয়েকটা তথ্য আমি দিচ্ছি। আর একটা ত্রিভুজ আছে, নাম দিচ্ছি ধরো এক্স ওয়াই জেড। একটা ত্রিভুজ যেটা এক্স ওয়াই জেড, এই ত্রিভুজের প্রতিটি বাহু মানে এক্স ওয়াই বাহু, ওয়াই জেড বাহু আর জেড এক্স বাহু, এদের মধ্যবিন্দুগুলো আমি লিখছি। ধরো এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা। এই মধ্যবিন্দুগুলি আমি ধরো এটা জি এইচ আই এই নাম দিলাম, অন্য নামও কিন্তু তোমরা দিতে পারো, আমি এরকম নাম দিয়েছি। তাহলে এক্স ওয়াই জেড এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে একটি বাহু এক্স ওয়াই এর মধ্যবিন্দু হলো জি, এই বাহুটার মধ্যবিন্দু এইচ, আর এই বাহুটার মধ্যবিন্দু হলো আই। এবারে এই মধ্যবিন্দুতে তুমি যদি লম্ব অঙ্কন করো, মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করেছো, মানে ধরে নাও এটা লম্ব, মানে এটা কি হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বুঝতে পারলে কি বলতে চাইছি? মানে এই মধ্যবিন্দুতে যদি তুমি একটা লম্ব আঁকো, লম্ব মানে যে রেখাটা এই রেখার উপরেতে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, জানো, তবে তাকে তো লম্ব বলবো। তাহলে এই রেখাটাকে আমরা বলবো লম্ব সমদ্বিখণ্ড। কি বলবো? লম্ব সমদ্বিখণ্ড। কেন? দেখো দেখো সমান দ্বিখণ্ডে বিভক্ত করেছে, এই রেখাটা যেন এইটা এটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, আবার এই রেখাটা এর উপরে লম্বও আছে, 90 ডিগ্রি কোণ করেও আছে। ওকে, ওই জন্য এই যে রেখাটা আছে একে আমরা বলছি লম্ব সমদ্বিখণ্ড।
আবার এই রেখার উপরে তুমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারো, আবার এর উপরে তো তুমি একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারো। দেখা গেছে এই তিনটি লম্ব সমদ্বিখণ্ডক বা এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটি বাহুর উপরে তিনটে যে লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম, মানে এই একটা লম্ব সমদ্বিখণ্ডক, এই একটা লম্ব সমদ্বিখণ্ডক, এই একটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে এটা 90 ডিগ্রি আর এটাও কিন্তু 90 ডিগ্রি। তিনজনে একটা বিন্দু দিয়ে যাবে, মানে তিনজনের সমবিন্দু হবে। তাহলে একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে, এটা আমাদের বইয়েতে বলছে, আমরা এটা পড়ব। এটা আমরা প্রমাণ করব, অবশ্যই এটা এখনই প্রমাণ করব যে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এটা আমরা প্রমাণ করব। আর একবার বলছি, লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলা হয়? কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে সেটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে তিনটি বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক হবে, এই তিনটি লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হবে, একটা বিন্দু দিয়ে যাবে, তখন আমরা কি বলবো? এটাকে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়ে যাবে। লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু মানে একটা বিন্দু দিয়েই যাবে, এই বিন্দু দিয়েই যাবে। এটাকে আমরা এবারে প্রমাণ করব উপপাদ্য হিসাবে। চ্যাপ্টার 17-তে এই উপপাদ্যটাই প্রথমে আছে যে প্রমাণ করো ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ওকে, তো প্রমাণ তো করব, তার আগে বলো এটা সম্পর্কে কারো কোনো সমস্যা আছে, বুঝতে অসুবিধা আছে? থাকলে বলো। উপপাদ্যটা লিখছি, ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আচ্ছা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। কি বলা হয়? সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনটাই পরীক্ষায় প্রশ্ন হিসাবে থাকে, যে প্রমাণ করো ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তোমরা কিন্তু এই যে সাধারণ নির্বাচনগুলো আছে এইগুলো সব মুখস্থ করে নেবে। আমাদের অঙ্কের যে শর্ট প্রশ্নগুলো আছে 1 ও 2 নম্বরের বা প্রয়োগ আছে, এর উপরে ভিত্তি করে কিন্তু ওইগুলো আমরা করব, সলভ করব। সুতরাং এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। শুধু এইগুলো নয়, তোমাদের যে প্রয়োগগুলো আছে, উদাহরণের প্রয়োগ বা অনুশীলনীর প্রয়োগ যাই আছে না, যেগুলোই আছে সেইগুলো তোমরা ভালো করে দেখবে। দেখার পর তার যে কনসেপ্ট পাবে, তার যে এইরকম যদি কোনো হেডিং পাও, এইগুলো সব মুখস্থ করে নেবে। অবশ্যই বুঝে মুখস্থ করবে, তবে তোমাদের কাজে লাগে। মানে ওই 1 নম্বর আর 2 নম্বরগুলো তোমরা তবে ভালো পারবে, নাহলে পারবে না। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি, এই ধরো ত্রিভুজের এটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে? এই যে বিন্দুটা পেলাম, সমবিন্দু বললাম, এই বিন্দুটা আবার একটা স্পেশাল বিন্দু, জানো কি? এই বিন্দুটা একটা স্পেশাল বিন্দু। তুমি যদি এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা এই বিন্দুতে বসাও, বসিয়ে ধরো একটা এই কোণ পর্যন্ত জুড়ে দিলাম, এই ব্যাসার্ধটা নাও, যে কোনো ব্যাসার্ধ, তুমি এখান থেকে এটাও নিতে পারো, এখান থেকে এটা নিতে পারো, মানে এই দূরত্বটা সব সমান হয়। এই দূরত্বটা, এই যে একটা বিন্দুটা, এই বিন্দু থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব, আর এই বিন্দু থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব সব সমান হয়। মানে এখান থেকে এর দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে। তুমি যদি কাঁটা বসাও, মানে পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসাও আর পেন্সিলটা এখানে বসিয়ে এরকম করে ঘোরাও, তাহলে তুমি এরকম একটা বৃত্ত পাবে। সব ক্ষেত্রে মানে এমন একটা বৃত্ত, যে বৃত্ত দেখো এই তিনটে শীর্ষবিন্দু, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এই বৃত্তের পরিধির উপরে থাকবে। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুই এই বৃত্তের পরিধির উপরে থাকবে। ওই জন্য আমরা এই কেন্দ্রটাকে, এই যে এই
বিন্দুটাকে আমরা একটা স্পেশাল নামে জানি। আগে বলি এই বৃত্তটাকে কি বলি জানো আমরা? পরিবৃত্ত বলি। এই বৃত্তটাকে পরিবৃত্ত বলি, ঠিক আছে? আর এই পরিবৃত্তের কেন্দ্র কোনটা? এটা তো, ওই জন্য ওইটাকে আমরা পরিকেন্দ্র বলি। কি বলি? পরিকেন্দ্র বলি। তাহলে পরিবৃত্ত আর পরিকেন্দ্র ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে আমরা একটু আগে যেটা বললাম যে একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে। তার মানে যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটাই আবার নাম কি? সেই বিন্দুটার নাম কি? পরিকেন্দ্র। আর ওই কেন্দ্রেতে তুমি কাঁটা বসিয়ে এই মাপটা নিয়ে বা শীর্ষ বিন্দু থেকে যদি তুমি একটা বৃত্ত টানো, ওই বৃত্তটার নাম কি? পরিবৃত্ত। ক্লাস 10 এ আছে পরিবৃত্ত অঙ্কন। ক্লাস 10 এ আছে পরিবৃত্ত অঙ্কন। কিভাবে আঁকবে তাহলে? একটা ত্রিভুজ এঁকে নেবে, প্রথমে এঁকে নিয়ে যে কোনো বাহুর, এই যে দুটো বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। মানে এই বাহুটা ধরো সমদ্বিখণ্ডক আঁকলে, এই বাহুটা সমদ্বিখণ্ডক আঁকলে যে বিন্দুটা পেলে সেটা তো পরিকেন্দ্র। সেই মাপটা নিলে নিয়ে এরকম ঘুরিয়ে দিলে হয়ে গেল। সামনে বছরে ক্লাস 10 এতে তোমরা এটা পরিবৃত্ত অঙ্কন এবং পরীক্ষায় পড়ে প্রতি বছর, মানে অল্টারনেট করে পড়ে, অবশ্যই একবার পরিবৃত্ত পড়ে, কখনো অন্তবৃত্ত পড়ে, এগুলো তোমরা পরে শিখবে, মোটামুটি পড়ে। তো যাই হোক, আমরা তাহলে প্রথম থেকে কি কি জানলাম? লম্ব সমদ্বিখণ্ডক কি জিনিস সেটা জানলাম, সমবিন্দু কি জিনিস সেটা জানা হলো, পরিকেন্দ্র কি জিনিস এবং পরিবৃত্ত কি জিনিস সেটা জানা হলো, সাধারণ নির্বাচন কি জিনিস সেটাও জানা হলো। ওকে, এবারে আমরা এই উপপাদ্যটা সলভ করব। তো কিভাবে সলভ করব? আমাদের নিয়ম আগেও বলেছি, এখনো বারবার বলছি, আমরা প্রথমে কি করি? এটা অনুযায়ী ছবি আঁকি, তাই তো? এটা অনুযায়ী ছবি আঁকছি। দেখো একটা ত্রিভুজের বলেছে, ওই জন্য ত্রিভুজ আঁকলাম। সঙ্গে সঙ্গে কিন্তু নাম দিয়ে দেবো, যা বলবো নাম দিয়ে দেবো, এ বি সি। ওকে, কেউ বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কিন্তু বলবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে বলবে। একটা ত্রিভুজের বলেছে, তাহলে আমি অতটা বেশি যাচ্ছি না, যেটা যেটা বলেছে সেই অনুযায়ী আমরা ছবি আঁকবো। ত্রিভুজ বলেছে, ত্রিভুজ আঁকলাম এবং সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিলাম। লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, আমাকে তিনটে লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু প্রমাণ করতে হবে। আমি একটু ঘুরিয়ে প্রমাণ করব, ওই জন্য দুটো লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। কি করছি? দুটো লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। তো ধরো এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক একটা আঁকলাম, আর এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক একটা আঁকলাম। ধরো এবিসি, এটা ধরো ডি নাম দিচ্ছি, এটা ধরো ই নাম দিচ্ছি। আচ্ছা, এর একটা মধ্যবিন্দু নিচ্ছি এ। সমদ্বিখণ্ডক বলেছে, তাহলে এটা নিশ্চয়ই মধ্যবিন্দু হবে, সমদ্বিখণ্ডিত হবে তো না? তাহলে আমি কি করলাম আর একবার বলে দিচ্ছি, ত্রিভুজ নিলাম, নেবার পরে তিনটে বিন্দু নিলাম ডি ই এফ, এটা হলো প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু। আর এই বাহুর উপরেতে একটা লম্ব টেনেছি, এটা নাম দিয়ে দিচ্ছি, ধরো ও নাম দিচ্ছি। ডিও হলো এই বাহুর উপরে লম্ব, ওই যেটা আছে সেটা বিসির উপরে লম্ব। আর আমি ওয়েবটা জাস্ট যুক্ত করলাম, কিন্তু লম্ব কি লম্ব বললাম না। আমাকে তাহলে প্রমাণ করতে হবে, এটাই লম্ব প্রমাণ করলেই আমার প্রমাণ হয়ে যাবে যে তাহলে তিনটেই লম্ব একটা বিন্দুতে আছে। ওকে, কি বললাম বোঝা গেল? আমি কি বললাম দেখো, এটাও লম্ব সমদ্বিখণ্ডক, এটাও লম্ব সমদ্বিখণ্ডক, কিন্তু এটা জাস্ট সমদ্বিখণ্ডক এঁকেছি, শুধু লম্ব এইটা আমি প্রমাণ করে নেব। তাহলে প্রমাণ করলেই বলতে পারবো যে তাহলে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ওকে, তো কিভাবে করব তার আগে আমি এটা অনুযায়ী তাহলে ছবি এঁকে নিলাম। আঁকার পরেতে আমি কি করব? প্রদত্ত লিখব। প্রদত্ত মানে কি? যেটা বলে দিয়েছে এর উপরেতেই শুধু নামগুলো পুট করে লিখে দেবো। কি লিখছি দেখো, ত্রিভুজের বলেছে, কি করে লিখি আমরা? এটাতেই শুধু নাম পুট করে দিয়ে আমরা প্রদত্তটা লিখি। তাহলে ত্রিভুজ ধরি, এই নামগুলো তো আমি নিজে লিখেছি, ওই জন্য ধরি লিখছি। ধরি ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি সিএ বাহুর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি আর সিএ এই বাহুর মধ্যবিন্দু
যেটা যেটা করেছি সেটা সেটা লিখে নিচ্ছি। কি কি ধরে নিয়েছি না ডি ই ও এফ। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু আমরা লিখে নিয়েছি। ওকে, আর কি করেছি না এই দুটো লম্ব ধরে নিয়েছি। তাহলে ওডি লম্ব হলো এবি আর ওই লম্ব হলো বিসি। দেখো যেইগুলো যেগুলো করেছি সেইগুলোই কিন্তু প্রদত্ত। যেইগুলো যেগুলো এই অনুযায়ী তো আমি এটা এঁকেছি, এই অনুযায়ী আমি এটা এঁকেছি, এই আঁকাটা আমি এখানে লিখছি, সেটাই হবে প্রদত্ত। ওকে, তো তাহলে এটার উপর এটা লম্ব হয়ে গেল। আচ্ছা, আর কি করেছি আর এই ওয়েভটা যুক্ত করেছি, ওয়েভ যুক্ত করা হবে। তাহলে আমার প্রদত্ত কমপ্লিট। বলো কারো সমস্যা আছে প্রদত্ততে? তাই তো। আচ্ছা, এবারে আমার কি প্রামাণ্য লিখতে হয় না? প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণ করতে হবে। তো দুটি লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেলেছি। দেখো দুজন তো ছেদ করবেই করবে, কারণ এটা তো সমান্তরাল নয়। শুধু 3 নম্বরটা লম্ব সমদ্বিখণ্ডক কিনা সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি প্রামাণ্য কি? প্রামাণ্য হলো লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, কিন্তু আমরা প্রমাণ করব কি? আমরা প্রমাণ করব হলো ওএফ লম্ব এসি। ওএফ লম্ব এসি তোমাদের বইতে এটা লিখে দিয়েছে, তোমরাও লিখবে, আমি আর লিখলাম না। কি না প্রামাণ্যতে এভাবে লিখবো, প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। অর্থাৎ দেখো এইটা তো লম্ব আছে, এটাও তো লম্ব আছে, শুধু এইটা লম্ব প্রমাণ করলেই হয়ে যাবে, তাই না? উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে ওএফ লম্ব বিসি। এবারে তোমাদের বলে রাখি যে একটা রেখার উপর একটা লম্ব কিভাবে প্রমাণ হয় তোমরা জানো কি? প্রমাণ কি করে হয়, মানে প্রমাণ কি করে করব যে এই রেখাটা এর উপরেই লম্ব আছে। নিয়ম হলো কোন রেখার উপরে কোন একটা রেখা লম্ব প্রমাণ করার নিয়ম হলো এই যে দুটো কোণ তৈরি হয়েছে সন্নিহিত কোণ, এই দুটো কোণ সমান প্রমাণ করে দেবো। এই দুটো কোণ সমান প্রমাণ করে দেবো। দেখো এই পুরোটা তো 180, এই পুরোটা যদি 180 হয় তাহলে এইটার সঙ্গে এটা যদি সমান করে দিই তার মানে নিশ্চয়ই এটা 90 আর এটা 90। আরে পুরোটা তো 180, তাহলে এই কোণের সঙ্গে যদি এই কোণটা সমান প্রমাণ করে দিই তাহলে কি হবে? সমান প্রমাণ করে দিলে তাহলে এটা নিশ্চয়ই 90, এটা 90, তবে তো পুরোটা 180 হবে, আর 90 ডিগ্রি মানে লম্ব। তাহলে আমাদের এটার উপরে এটা লম্ব প্রমাণ করতে হবে, মানে এটার উপরে তো এটা লম্ব প্রমাণ করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ করব কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আর দুটি কোণ সমান প্রমাণ করব কিভাবে জানো কি তোমরা? আমি আগে কিন্তু বলেছি দুটি বাহু সমান প্রমাণ করতে চাইলে ওই দুটি বাহু নিয়ে দুটো ত্রিভুজ দেখবে, যদি থাকে ওই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে। দুটি কোণ সমান প্রমাণ করতে চাইলে ওই দুটো কোণ নিয়ে দুটো ত্রিভুজ আনার চেষ্টা করবে, ওই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু লক্ষণীয় বিষয় এই দুটো কোণ নিয়ে দুটো ত্রিভুজ নেই। তাহলে কি করতে হবে? অঙ্কন করতে হবে। এই জিনিসটা তোমার মানে আইডেন্টিফাই করো। অনেক সময় এটা বুঝতেই পারে না যে কখন অঙ্কন করব আর কখন অঙ্কন করব না। কখন অঙ্কন তাহলে করব যখন দেখতে পাচ্ছি যে এখানে আমার এটা প্রয়োজন, দুটো কোণকে সমান প্রমাণ করতে গেলে দুটো ত্রিভুজ প্রয়োজন, কিন্তু দুটো ত্রিভুজ নেই। তাহলে আমাকে অঙ্কন করে ওই দুটো ত্রিভুজ আনতে হবে। লক্ষ্য করো ছবির সঙ্গে অঙ্কনের পার্থক্যটা কি? ছবি হলো এখানে যে ছবিটা আমরা এঁকেছি সেই ছবিটা হলো এই অনুযায়ী এঁকেছি, আর অঙ্কনে মানে এই অনুযায়ী যেটা এঁকেছি সেটাই আবার প্রদত্ততে লিখেছি। আর স্পেশাল করে অঙ্কনে যেটা লিখবো সেটা কি আমি নিজে থেকে যেটা করছি সেইটা আমরা কিন্তু অঙ্কনে লিখবো। ওকে, তাহলে আমরা কি করব? ত্রিভুজ নিয়ে আসবো। ত্রিভুজ নিয়ে আসার জন্য আমি এটা জুড়ে দিলাম, এরকম ভাবে চেষ্টা করছি জোড়া। এটাকেও জুড়ে দিই। দেখো আমরা কি করেছি? AO OC আর OB জুড়ে দিয়েছি। দেখো জুড়ে দিতে ত্রিভুজ হয়ে গেছে। দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, না ত্রিভুজ হয়ে গেছে তো। তাহলে অঙ্কনেতে আমরা কি করলাম? অঙ্কনে করলাম AO OC আর BO যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যুক্ত করে দিয়েছি।
এবারে প্রমাণ করব। প্রমাণ দেখো, এই যে প্রমাণ করব, তাহলে প্রমাণেতে আমার কি কি লাগবে? এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। আমি এটা লিখছি, ত্রিভুজ এ ও এফ। আর এই জন্যই তো আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে। আর সর্বসম প্রমাণ করব, কতগুলো শর্ত লাগবে? 3টি শর্ত লাগে। তাহলে এ ও এফ এই ত্রিভুজ নিয়েছি, ও ত্রিভুজ ও এফ সি এ, এই দুটো ত্রিভুজ নিলাম। বলে এই দুটো ত্রিভুজের 3টি শর্ত দেখাও। কেউ বলতে পারবে কি কি আছে? কেউ একটা বলো শর্ত। এও ও সি সমান, কিন্তু কেন সমান? দেখো, এটা সমান ঠিকই বলেছো, কিন্তু এটা এখনো প্রমাণ হয়নি বা প্রমাণ করিনি আমরা। তো যেটা আমাদের তথ্য দিয়েছে সেই তথ্যটা আমাকে লিখি। দেখো, এই এফটা তো মধ্যবিন্দু। এফ যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই ত্রিভুজের এফ এর সঙ্গে এই ত্রিভুজের এফ সি সমান মধ্যবিন্দু। তো তাহলে 1 নম্বর শর্ত হলো এ এফ সমান এফ সি। ব্র্যাকেটে লিখে দেবে এফ হলো এ বি এর মধ্যে এসি এর মধ্যবিন্দু, এফ এসি এর মধ্যবিন্দু। ঠিক তো? 1 নম্বর শর্ত পেয়ে গেছি। 2 নম্বর শর্ত দেখো, ও এফ এই বাহুটা এতেও আছে এতেও আছে, তাই না? কি তাহলে আমরা যেটা লিখছি যে ও এফ, এই ও এফটা সাধারণ বাহু। আরেকটা শর্ত আমরা এখনো পর্যন্ত দেখো পাইনি। এই যে যেটা বললো না, এ ওর সঙ্গে ওসি সমান, এটাই হবে। তো এটাকে আমরা প্রমাণ করে নেব। তো কিভাবে প্রমাণ করব? প্রমাণ করছি এভাবে। দেখো, ত্রিভুজ এ ডিও ও ত্রিভুজ এ ডিও নিয়েছি আর বি ডিও নিলাম, বি ডিও এ। আমরা এখন কি করতে চাইছি? দেখো, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে 3টে শর্ত লাগবে, কিন্তু আমরা দুটো শর্ত পেয়েছি, আর একটা শর্ত পাইনি। তো আরেকটা শর্তটা কি? এই এ ওর সঙ্গে ওসি সমান, কিন্তু এই এটার সঙ্গে এটা যে সমান করব, সেটা তো মানে আমরা জানি না। এটা সমান প্রমাণ করতে হবে আমাকে, তো আমরা ওটা প্রমাণ করছি আগে। তাহলে প্রমাণ করার জন্য আমরা কি নিলাম? এই দুটো ত্রিভুজ নিলাম, এ ডিও আর বি ডিও, এই ত্রিভুজটা নিয়েছি। বলো ভিডিও এর ফুল ফর্ম কি? ভিডিও এসডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আচ্ছা, তাহলে এই দুটো নিলাম। এই দুটো ত্রিভুজের দেখো একটা শর্ত বলো তো, বলো নিজেরা বলো। ডি তো মধ্যবিন্দু, আরে এই এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান প্রমাণ করব। ঠিক আছে? তার জন্য আমরা প্রথমে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করব, তারপরে আবার অন্য জায়গায় যাব। কিন্তু তোমরা আগে বলো যে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে 3টে শর্ত লাগবে। 3টে শর্তের মধ্যে দেখো, প্রথম শর্তটা এডি সঙ্গে কি ডিবি সমান, এটার সঙ্গে এটা সমান, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত দেখো যে এটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা নিশ্চয়ই সমান হবে। তাহলে কোণ এডিও সমান কোণ বিডিও সমান 90 ডিগ্রি, তাই তো রে? আরে এই বাহুর সঙ্গে এই বাহু সমান প্রমাণ করলাম, এই লিখলাম এই কোণের সঙ্গে এই কোণটা। আর ওডি 3 নম্বর শর্ত কি? ওডি সাধারণ বাহু। তাহলে তিনটি শর্তই কমপ্লিট হলো। তাহলে এই দুটো ত্রিভুজ কি রে? সর্বসম। তাহলে লিখবো অতএব ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ বিডিও। দেখো, দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে তাদের অনুরূপ যে বাহুগুলো আছে সেটা সমান হবে। তার মানে এইটার সঙ্গে এটা যদি সর্বসম হয়, তাহলে এ ওর সঙ্গে বি ও সমান। তাহলে অতএব লিখবো এ ও সঙ্গে বি ও সমান। আচ্ছা বলো তো, এই এ ওর সঙ্গে বি ওটা অনুরূপ বাহু কেন? তো বলতে পারবে? এটা লিখে রাখবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
যে দুটো কোণ সমান হয় তাদের বিপরীত বাহুগুলো হয় অনুরূপ, আর যে দুটো বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো হয় অনুরূপ। ওকে, দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের বিপরীত বাহু কোণটা এও, এই কোণের বিপরীত বাহু কোণটা বিও, ওই জন্য এই দুটো হলো অনুরূপ। এই দুটো কোণ তো সমান, এই কোণের বিপরীত বাহুকে এটা, এই কোণের বিপরীত বাহুকে এটা, তাই তো, সেই জন্য এটার সঙ্গে এটা সমান, তাই অনুরূপ। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে দেখলাম যে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। আবার অনুরূপে তুমি দেখো এটার সঙ্গে এটা সর্বসম প্রমাণ করে, এইটার সঙ্গে এটা সমান প্রমাণ করেছো, আবার তুমি এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সমান নাও, নিয়ে সর্বসম প্রমাণ করো। ঠিক আছে, তুমি এটা লিখে দেবে, হ্যাঁ অনুরূপে প্রমাণ করা যায় এই ত্রিভুজটা সর্বসম, এটা লিখে দিই, অনুরূপে ত্রিভুজ বিওই সর্বসম ত্রিভুজ ওইসি, ওইসি এটা তোমরা অনুরূপে এভাবে লিখে দেবে। তাহলে সর্বসম হলে তাহলে কি এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে বিও সঙ্গে ওসি সমান, ঠিক তো। আরেকবার বলছি দেখো, এটার সঙ্গে এটা সর্বসম হলে কি হচ্ছে, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আবার এটার সঙ্গে এটা সর্বসম হলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এ ওর সঙ্গে বিও সমান, আবার বি ওর সঙ্গে ওসি সমান, তার মানে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান, ঠিক তো। ব্যাস ওটাই তাহলে লিখে দেবো যে এ ও সঙ্গে ওসি সমান। ঠিক আছে, আরেকবার বলছি, এ ওর সঙ্গে বিও সমান, এটা প্রমাণ করা হয়েছে এখানে। আবার এই দুটো ত্রিভুজ সর্বসম থেকে আমরা প্রমাণ করতে পারি বি ওর সঙ্গে ওসি সমান, তাহলে কি এ ওর সঙ্গে ওসি সমান হয়ে যাবে। ওকে, তাহলে তিনটে শর্ত পেয়ে গেছি এই ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজের তিনটে শর্ত পেয়ে গেলে আমরা বলবো তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। মানে আমরা এখন আবার এতে ফেরত যাই, যেখানে করছিলাম সেখানে ফেরত যাচ্ছি। এ ও এফ আর ও এফ সি, এই দুটো ত্রিভুজের এ এফ সমান এফ সি নিয়েছিলাম, ও এফ সাধারণ বাহু নিয়েছিলাম, আর এখন পেলাম কি ও এ ও সমান ও সি। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজ এ ও এফ সর্বসম ত্রিভুজ ও এফ সি। এটা সর্বসমতার কোন শর্ত অনুসারে রে? বাহু বাহু বাহু, তাই তো, এস এস এস, এই শর্ত অনুসারে। ওকে, আর এইটা কোন শর্ত অনুসারে? বাহু কোণ বাহু, এটা লিখে রাখবে, বাহু কোণ বাহু শর্ত অনুসারে। ওকে, তাহলে যেটা করলাম, তাহলে আমরা কি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটো সমান হবে। আর অনুরূপ কেন, দেখ এই দুটো বাহু সমান তো, তাহলে এই কোণ, এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা, তাই না? এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণ কি অনুরূপ কোণ। এই অনুরূপ কোণ দুটো তাহলে কি সমান হবে। তাহলে অতএব কোণ এ এফ ও সমান কোণ ও এফ সি, ঠিক তো। অনুরূপ কোণ লিখে রাখবে, অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে অনুরূপ কোণ। এবারে তোমরা এখানে প্রমাণ হিসাবে লিখবে, আমার জায়গা নেই আমি সাইডে করছি, শেষে লিখবে যে ওয়েভ এসি এর উপর দণ্ডায়মান, এই রেখাটা এসি এর উপর দণ্ডায়মান হয়ে তাহলে দুটি সমান কোণ উৎপন্ন করেছে, তাই তো, দুটি সমান কোণ উৎপন্ন করেছে। আর দুটি সমান কোণ যদি উৎপন্ন করে, আরেকবার বলছি, একটা রেখার উপরে আর একটা রেখা দাঁড়িয়ে যদি দুটি সমান কোণ উৎপন্ন করে, আমি সে প্রথমেই দেখিয়েছিলাম, তাহলে কি হয়, এটা লম্ব হয়। তাহলে অতএব ওয়েভ লম্ব এসি, আর এটাই তো আমার প্রমাণ করার কথা ছিল, ওয়েভ লম্ব এসি, তাই তো, প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলাম কি বলেছি? তাহলে পরপর স্টেপটা একটু মনে রাখো, পরপর স্টেপটা মনে রাখো। আমাদের প্রথমে বলে দিয়েছে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এটা হলো সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচন অনুযায়ী আমরা প্রথমে একটা ছবি আঁকলাম। কি ত্রিভুজ বলেছে, তাহলে ত্রিভুজ নিয়েছি। লম্ব সমদ্বিখণ্ডক বলেছে, আমরা দুটো লম্ব সমদ্বিখণ্ডক নিয়েছি, একটা ডিও আর একটা ওই। ঠিক আছে, আর একটা এই যে এসি বাহুর মধ্যবিন্দুটা এফ নিয়েছি, কিন্তু এটা লম্ব, এটা বলিনি। ঠিক আছে,
তাহলে আমরা কি করেছি, এই ওয়েবটাকে যুক্ত করে দিয়েছি। তাহলে আমরা এই অনুযায়ী ছবি আঁকলাম, এঁকে এটা লিখলাম। এইটাকে প্রদত্ত বলি বা বিশেষ নির্বাচনও বলা হয়। ঠিক আছে, এটাকে বিশেষ নির্বাচনও কিছু ক্ষেত্রে বলা হয়। তাহলে কি করলাম, এবিসি ত্রিভুজের প্রথম বললাম যে ডি ই এফ হলো মধ্যবিন্দু, আর এই ডি বিন্দুতে ওডি হলো লম্ব, ওই লম্ব বিসি, কিন্তু এটা লম্ব বললাম না, জাস্ট জুড়ে দিয়েছি, ওয়েব জুড়ে দিয়েছি। আমাকে প্রমাণ করতে হবে কি, এই ওয়েবটা লম্ব এসি। এটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, এই দুটো কোণ সমান প্রমাণ করতে হবে। এই দুটো কোণ সমান প্রমাণ করতে গেলে দুটো ত্রিভুজ লাগবে, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য আমার তিনটে শর্ত লাগবে। দুটো শর্ত অলরেডি পেয়ে গেছি, এই এটার সঙ্গে এটা সমান, আর ওয়েবটা সাধারণ বাহু, এই শর্তটা পেয়ে গেছি। কিন্তু আরেকটা শর্ত মানে এও সমান ওসি, এই শর্তটা পেয়েছিলাম না, আমাকে এটা প্রমাণ করতে হলো। কি করে প্রমাণ করেছি, প্রমাণ করার জন্য আমরা এটা প্রমাণ করার জন্য এই দুটো ত্রিভুজ আনার জন্য আমরা প্রথমে এটা যুক্ত করেছি, যুক্ত করে আমরা কি অঙ্কন করেছি, তারপরে এই দুটো ত্রিভুজ নিয়েছি, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি, সর্বসম প্রমাণ করে এ ওর সঙ্গে বি ও সমান প্রমাণ করেছি। আবার একই রকম ভাবে এই ত্রিভুজের সঙ্গে এটা সর্বসম, তাহলে কি বি ওর সঙ্গে ওসি সমান। ঠিক আছে, তাহলে এ ওর সঙ্গে বি ও সমান আর বি ওর সঙ্গে ওসি সমান। ঠিক আছে, তাহলে এ ওর সঙ্গে কি ওসি সমান, ব্যাস এই শর্তটা আমরা পেয়ে গেলাম। এই শর্তটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তাহলে সর্বসম, সর্বসম মানে তাহলে অনুরূপ কোণ কি হবে, সমান। আর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, একটা রেখা আর একটা রেখার উপরে দণ্ডায়মান হয়ে দুটো সমান কোণ উৎপন্ন করেছে, আর দুটো সমান কোণ উৎপন্ন করলে এটা কি লম্ব হয়। ব্যাস এটা লিখে দিলাম, তাহলে লম্ব। আর আমার তো এটাই প্রমাণ করার কথা ছিল, লম্ব সমদ্বিখণ্ডক 30 সমবেত। দেখো এটাও তো লম্ব সমদ্বিখণ্ডক, এটাও লম্ব সমদ্বিখণ্ডক, এটা শুধু সমদ্বিখণ্ডক ছিল, এখন লম্ব হয়ে গেল, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, শেষে লিখে দেব প্রমাণিত। ওকে, বলো কারো সমস্যা আছে? প্রথম কথা হলো এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ নয়, বা সমবাহু ত্রিভুজের কথা আমি বলিনি, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, আর কারো কিছু? দেখো আমরা যে উপপাদ্যটা একটু আগে বুঝলাম, সেই উপপাদ্যের একটা প্রয়োগ আলোচনা করব। তবে এই প্রয়োগটা আলোচনা করতে গেলে এর আগে কিছু তথ্য আমাদের জানতে হবে, এর আগে তোমরা করেছো। যেমন ধরো এই একটা বৃত্ত, এই কোণটার নাম কি জানো, এটা ধরো কেন্দ্র। এই বৃত্তচাপের উপরেতে অবস্থিত এই যে কোণটা, এই কোণটাকে কি কোণ বলা হয় জানো, কেন্দ্রস্থ কোণ বলা হয়। কি বলা হয়, কেন্দ্রস্থ কোণ বলা হয়। আর এই বৃত্তচাপের উপরে অবস্থিত পরিধির উপরে যদি কোণটা অবস্থিত হয়, মানে ধরে নাও এইরকম, মানে রেখাটা সোজা হবে, একটু বেঁকে গেছে, আমি নাম দিয়ে দিচ্ছি এপিবি। দেখো এই যে বৃত্তচাপ এপিবি, এই এতটুকু বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে অবস্থিত, মানে এই বৃত্তচাপ কেন্দ্রেতে যে কোণটা উৎপন্ন করেছে এটাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। আর এই চাপটা বৃত্তের পরিধির উপরে যে কোণটা উৎপন্ন করেছে তাকে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণও বলা হয়, পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। ওকে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এর মান যদি 20 হয় তাহলে এর মান কত হবে 40, এর মান যদি 30 হয় তাহলে এর মান কত হবে 60, এই রকম। ওকে, আমাকে বলেছে ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের, তাহলে একটা ত্রিভুজ আঁকছি, নাম দিচ্ছি এবিসি। এই ত্রিভুজের পরিকেন্দ্র বলেছে, পরিকেন্দ্র মানে কি, পরিবৃত্তের কেন্দ্রকে আমরা পরিকেন্দ্র বলি, একটু আগে বুঝলাম। তাহলে এইটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম, মোটামুটি ধরে নাও এটা বৃত্ত আর এই হলো পরিকেন্দ্র, ও হলো পরিকেন্দ্র ধরে রাখো। ঠিক আছে, তাহলে ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে আরেকবার বলে দিই, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু
দিয়ে অঙ্কিত যে বৃত্তটা যায় বা একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যে বৃত্তের পরিধির উপরে অবস্থিত সেই বৃত্তটাকে আমরা পরিবৃত্ত বলি, সেই পরিবৃত্তের কেন্দ্রটাকে আমরা কি বলি? পরিকেন্দ্র। তো বলছি এর এবিসি মানে 85 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে এইটা বলে দিয়েছে কত? 85। এসিবি মানে এই কোণটার মান কত বলে দিয়েছে? 75 ডিগ্রি। আমাকে চেয়েছে বিওসি মানে এই মানটা চেয়েছে, তাই তো? তুমি আগে বলো তো, এবিসি ত্রিভুজের এবিসি এই যে ত্রিভুজের এই কোণটা বলে দিয়েছে, তাহলে এই কোণটা পাবো কি পাবো না? আরে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই কোণটা বাদ দিয়ে দিলেই আমি এই কোণটা পেয়ে যাব। তাহলে এই ত্রিভুজের কোণ বিএসি মানে এই কোণটার মান কি করে পাবো? না এই তিনটি কোণের সমষ্টিতে 180 থেকে তাহলে এইটা আর এটা বাদ দিয়ে দিলে এইটা পাবো। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিচ্ছি 85 আর 75 বাদ দিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি এটা? না 180 ডিগ্রি মাইনাস এই দুটোই বিয়োগ আছে, তাহলে যোগ করে দেবো, তাহলে 0, তাহলে 15, তাই তো? 0 হাতে রইল 1, 15 একে 16 হবে, তাই না? তার মানে কত হচ্ছে? 20 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে এই কোণটার মান হলো 20 ডিগ্রি। আবার লক্ষ্য করো এইটা এই বৃত্তচাপের উপরে অবস্থিত, ধরো এটা পি দিচ্ছি, তাহলে বিপিসি এই বৃত্তচাপকে এইভাবে বোঝানো হয়। এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা দেখো বৃত্তস্থ কোণ, এটা দেখো কেন্দ্রস্থ কোণ, তাই তো? তাহলে এখানে যেটা মান হবে তার দ্বিগুণ এটা, দেখো না এটা কেন্দ্রেতেই তৈরি হয়েছে তো। তাহলে আমরা লিখবো এই লিখে নেবে বিপিসি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তাহলে কোণ বিওসি সমান কত? এই কোণটার দ্বিগুণ 2 কোণ বিএসি। তাহলে কোণ বিওসি সমান কত? 2 গুণিত এই কোণটা কত? 20 তো, মানে 40 ডিগ্রি। তাহলে দেখো এটা 40 ডিগ্রি মান পেয়ে গেল। এটা তো চেয়েছে রে, এই যে বুঝতে পেরেছো কি বলেছি? আরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে যেটা মান হবে তার দ্বিগুণ এটা হবে। একটা প্রমাণ হয়ে গেল। আর একটা কি চেয়েছে? আর একটা চেয়েছে ওবিসি এইটা মানে এই মানটা চেয়েছে। এই মানটা কি করে পাবো? দেখো একটা ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। ত্রিভুজ বিওসি এইটা বিওর সঙ্গে ওসি সমান, বিওসি এটা দেখো এটা তো ব্যাসার্ধ, এই দুটো তো সমান, একটা বৃত্তের ব্যাসার্ধ তো সমান হবে। তাহলে এর বিপরীত কোণ কোনটা? এটা, আর এর বিপরীত কোণ কোনটা? এটা সমান, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি তিনটি কোণের সমষ্টি। তাহলে এখন কোণ এটা কত? 40 ডিগ্রি তো, তাহলে 40 ডিগ্রি প্লাস এই কোণটার নাম কি? কোণ ওবিসি প্লাস এই কোণটা কত? এর সঙ্গে তো সমান, তাহলে আমি এটা ওবিসি লিখছি, সমান কত? 180 ডিগ্রি। দুটো যোগ করলে কত? 2 কোণ ওবিসি। এটা 40 এদিকে আছে, এদিক থেকে দিকে গেলে কি হবে? বিয়োগ। তাহলে ওবিসি সমান কত? তাহলে বিয়োগ করলে কত হবে? 140, আর দুইটা গুণে আছে, এদিক থেকে দিকে গেলে কি হবে? ভাগে হবে। কাটাকুটি করো, 2 7 14 70। তাহলে কোণ ওবিসি সমান কত? 70 ডিগ্রি। তাহলে এইটার মান পেয়ে গেলাম কত? 70।